আজ আমরা পড়ব জার্মান কবি বেরটোল্ট ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতাটি অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এটা বেরটোল্ট ব্রেখটের লেখা কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই কবিতাটারই বঙ্গানুবাদ হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবি শঙ্খ ঘোষ এই কবির 14টা কবিতা অনুবাদ করেছিলেন তার বহুল দেবতা বহু স্বর এই কাব্যগ্রন্থে। তাই এই কবিতাটাও সেই কাব্যগ্রন্থেরই অন্তর্গত। তাহলে কাব্যগ্রন্থটির নাম কি হলো? বহুল দেবতা বহু স্বর। এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। বেরটোল্ট ব্রেখট মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, তাই তিনি এই কবিতাটার মধ্যে দিয়ে দেখাতে চেয়েছেন যে সমাজে অভিজাত শ্রেণীর মানুষদেরই প্রাধান্য। ইতিহাসে রাজা মহারাজাদের নামই লেখা থাকে, কিন্তু এর অন্তরালে যে শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষের অবদান কতখানি তার খোঁজ কেউ রাখে না। তাই একজন মজুরের জবানিতে লেখক বোঝাতে চেয়েছেন কেন তাদের অবদানের কথা উল্লেখ থাকে না, তার উত্তর কে দেবে। এই নিয়েই এই কবিতাটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এবার কবিতাটা পড়ছি। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? থিপস থিপস হলো নীল নদের তীরে অবস্থিত মিশরের বিখ্যাত শহর। তার প্রবেশপথ ছিল 7টা। সেটি বহু মন্দির ও স্থাপত্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ শহর। তো এই যে 7টা দরজা, তার যে সমৃদ্ধি, সেটা কি রাজারা নিজেরা তৈরি করেছে না শ্রমজীবী মানুষরা তৈরি করেছে? রাজারা কি নিজেরা পাথর ঘাড়ে করে আনতো, না শ্রমজীবী মানুষরা তাদের শ্রম দিয়ে সেই থিপস নগরীটাকে সমৃদ্ধ করে তুলেছিল? রাজারা হয়তো পয়সা দেয়, কিন্তু কাজটা করে কারা? শ্রমজীবী মানুষ। কিন্তু ইতিহাস বইয়ে তাদের কথা লেখা থাকে না। লেখা থাকে কোন রাজার আমলে সমৃদ্ধি ঘটেছে। তাই মজুর প্রশ্ন করেছে, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন মেসোপটেমিয়ার একটা শহর, ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 55 মাইল দক্ষিণে এটা অবস্থিত। ব্যাবিলন কথার অর্থ হলো ঈশ্বরের দরজা। তো রাজা হামুরাবির আমলে এটা একটি সমৃদ্ধশালী নগরে পরিণত হয়েছিল। এটা সবথেকে বেশি বিখ্যাত ঝুলন্ত উদ্যানের জন্য। পৃথিবীর যে 7ম আশ্চর্য জিনিস আছে তার মধ্যে একটি হলো ঝুলন্ত উদ্যান, সেটা এখানেই অবস্থিত। নেবুকাডনেজার তার প্রিয় মহিষীর জন্য এই ঝুলন্ত উদ্যান তৈরি করেছিল ইউফ্রেটিস নদীর তীরে। এখানে 4000 শ্রমিক কাজ করেছিল। পারস্য সম্রাটের আক্রমণে ব্যাবিলন ধ্বংস হয়েছিল। সেই জন্য মজুর প্রশ্ন করছে যে ব্যাবিলন যে এতবার গুঁড়ো হলো, আবার তাকে সমৃদ্ধশালী করে গড়ে তুলল কে? নাই শ্রমজীবী মানুষ। কিন্তু তাদের কথা কোথাও লেখা নেই। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা হচ্ছে পেরুর রাজধানী লিমা। এটা একটা বন্দর শহর। এটার ভৌগোলিক সৌন্দর্য
পাহাড় এবং মরুভূমিতে ঘেরা, ভৌগোলিক সৌন্দর্য অসাধারণ। এটা লুরিন নদীর তীরে অবস্থিত। ফ্রান্সিসকো পিজারোর আমলে এটা সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। এটা একটা প্রাচীন আধুনিক শিক্ষা কেন্দ্র। পরবর্তীকালে এর চারিদিকে প্রাচীর দেওয়া হয়েছিল ইংরেজ আমলে। বিভিন্ন জলদস্যুর আক্রমণ এবং ভূমিকম্পের কারণে লিমা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু আবার নতুন করে গড়ে উঠেছে। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মরু বন্দর। তো এই যে লিমা, তার যে সমৃদ্ধশালী, এটা বোঝাতেই বলছি সোনা ঝকঝকে লিমা, অর্থাৎ তার বিলাস, বৈভব, সমৃদ্ধি, এটা বোঝানোর জন্যই বলা হয়েছে সোনা ঝকঝকে লিমা। এটা যারা বানিয়েছিল, যে শ্রমজীবী মানুষরা, তারা কি সব অট্টালিকাতেই থাকতো বা রাজপ্রাসাদে থাকতো? তারা কিন্তু থাকতো ঝুপড়ি বাড়িতে। সেই কারণে মজুর প্রশ্ন করেছে, তারা থাকতো কোথায়? এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, লিমা কি? লিমা সম্বন্ধে বলো। তো পেরুর রাজধানী হলো লিমা। তো সেই লিমা যারা বানিয়েছিল, সেই শ্রমজীবী মানুষরা কিন্তু অট্টালিকায় থাকতো না, তারা থাকতো ঝুপড়ি বস্তি বাড়িতে। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর দেশকে বাইরের শত্রু, বিশেষত হুন আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিং শি হুয়াং তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীর তৈরি করেছিলেন। এটা ছিল মাটি আর পাথর দিয়ে বিভিন্ন প্রাচীরের সমন্বয়ে তৈরি। সাংহাই থেকে লোপ লেক পর্যন্ত এর বিস্তৃতি। এটি ছিল 5 থেকে 8 মিটার উঁচু আর 6532 কিলোমিটার লম্বা। এটা পরবর্তীকালে মিন বংশের সম্রাটরা ভেঙে পড়লে আবার নির্মাণ করেছিলেন। তো এই যে চীনের প্রাচীর, এত লম্বা প্রাচীর, যে শ্রমজীবী মানুষরা বা যে রাজমিস্ত্রিরা তৈরি করেছিলেন, যেদিন এটা তৈরি শেষ হয়ে গেল, তারপরে কি তাদের খোঁজ কেউ রেখেছে? তারা কোথায় গেল, কিভাবে জীবন কাটাচ্ছে, তার খোঁজ কিন্তু কেউ দেয় না। এমনকি ইতিহাস বইয়েও তাদের কথা লেখা নেই, শুধু রাজা মহারাজাদের কথাই লেখা আছে। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। মোহনীয় মানে মোহময়। রোম, রেমুলাসের নাম অনুসরণে হয়েছিল রোম। যখনই রাজারা কোনো রাজ্য জয় করত, তার জয়স্তম্ভ হিসাবে, তার স্মারক হিসাবে তোরণ নির্মাণ করা হতো। তো রোম ছিল সমৃদ্ধশালী সাম্রাজ্য, রাজ্য। তো সেই জন্য সেখানে অনেক জয় তোরণ ছিল। সেই যে রোম বানালো কে? বিভিন্ন যে তোরণ নির্মাণ করা হতো, সেটা বানাতো কে? কাদের জয় করলো সিজার? জুলিয়াস সিজার, রোমের সম্রাট জুলিয়াস সিজার। তিনি কাদের জয় করেছিলেন? তিনি যে রাজ্যগুলো জয় করতেন, তার সঙ্গে সৈন্য সামন্ত থাকতো বা সেই দেশের লোকেদের জয় করত। তো সেই জন্য মজুর প্রশ্ন তুলেছে যে জয় করলো তিনি কাদের? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম হচ্ছে মধ্যযুগে গ্রিক ভাষী রোমান সাম্রাজ্যের প্রচলিত নাম। এর রাজধানী ছিল কনস্টান্টিনোপল। রোমান সম্রাট কনস্টান্টাইন রোম থেকে তার রাজধানী এখানে স্থানান্তরিত করেছিলেন। সেই জন্য এটাকে কখনো বলা হতো নতুন রোম। এখানে বিভিন্ন শিল্পকলার প্রভূত উন্নতি ঘটেছিল। তো এই যে বাইজেন্টিয়ান,
এত যে সমৃদ্ধশালী, তো সেখানে যে প্রজারা থাকতো তারা কি সব রাজার সঙ্গে রাজপ্রাসাদেই থাকতো, না সেখানেও বিভাজন ছিল? তো সমৃদ্ধশালী যে সাম্রাজ্য তার অন্তরালেও অন্ধকার ছিল, একদিকে যেমন আলো অন্যদিকে তেমন অন্ধকার ছিল। তাই সেখানে সবাই কিন্তু অট্টালিকাতে বাস করত না। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য। উপকথা অর্থাৎ লোককথা। আটলান্টিস একটা সমুদ্রে ডুবে যাওয়া দ্বীপ। এর কথা জানা যায় প্লেটোর ডায়ালগ টাইমাউস অ্যান্ড ক্রিটিয়াস। টাইমাউস অ্যান্ড ক্রিটিয়াস এই গ্রন্থ থেকে জানা যায় আটলান্টিসের কথা। এখানে যে অভিজাতরা থাকতো তারা ক্রীতদাসদের শোষণ করে বাঁচত। ক্রীতদাস তারা না, যাদের অর্থের বিনিময়ে কিনে নেওয়া হতো, যে চাকর বাকরদের, তারা যতদিন বাঁচবে আজীবন ওই প্রভুর সেবা করে যাবে, এদের বলা হতো ক্রীতদাস। তো ওই ক্রীতদাসদের জন্য চিৎকার উঠেছিল। এই আটলান্টিস তার নৌ সক্ষমতা দিয়ে ইউরোপে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু এথেন্স জয় করতে গিয়ে ব্যর্থ হয়। তখন একদিন এবং এক রাতের একটা মহাপ্রলয়ে ওই আটলান্টিস ডুবে যায়। সেই সময় যখন ডুবছে দ্বীপটা, অভিজাতরা তাদের বাঁচানোর জন্য ক্রীতদাসদের সাহায্য প্রার্থনা করেছিল। যেহেতু তারা ক্রীতদাস, তাই তাদের জীবনের বিনিময়ে তারা যেন অভিজাতদের বাঁচায়, এমনই ছিল নির্মম পরিস্থিতি। তাই ওই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা ক্রীতদাসদের শোষণ করতে চাইছিল। তাই তাদের বাঁচানোর জন্য তারা ক্রীতদাসদের সাহায্য প্রার্থনা করছিল। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। গ্রিক রাজা, ম্যাসিডনের রাজা ফিলিপ পুত্র আলেকজান্ডার। তিনি পারস্য থেকে পাঞ্জাব পর্যন্ত অধিকার করেছিলেন। দক্ষ সমর কুশলী ছিলেন তিনি। ছিলমের তীরে পুরু যখন পরাজিত হয় হিদাসপিসের যুদ্ধে, সেই সময় তিনি পুরুকে প্রশ্ন করেছিলেন, তুমি আমার কাছে কিরূপ ব্যবহার আশা করো? পুরু তখন বলেছিল, একজন বীরের সঙ্গে বীরের মতো ব্যবহার আশা করি। তার বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে মিত্রভাবে গ্রহণ করেছিল। এবং এই আলেকজান্ডারের এই অভিযানের ফলে একটা নতুন সভ্যতার সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে হেলানেস্টিক সভ্যতা। তো এই আলেকজান্ডার যখন ভারত জয় করেছিল, তখন কি সে একলা এসেছিল? কোনো সৈন্য সামন্ত ছিল না। এত সুদূর প্রসারিতা রাজত্ব, তো সেটা কি একলাই জয় করলো? গলদের নিপাত করেছিল সিজার। গল হচ্ছে ফ্রান্সের আদি নাম। এখানকার যে আদিম উপজাতির, তাদের বলা হতো গল। এই গলদের নিপাত অর্থাৎ ধ্বংস করেছিল জুলিয়াস সিজার। তো যখন সে গলদের সঙ্গে যুদ্ধ করেছিল, তার সঙ্গে তো নিদেন একটা রাঁধুনি ছিল। অর্থাৎ মানুষের যে জৈবিক চাহিদা, ক্ষুধা তৃষ্ণা, সেটা মেটানোর জন্য একজন রাঁধুনির তো দরকার, কিন্তু সেই রাঁধুনির নামও কোথাও নেই। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর্মাডা কি? আর্মাডা হচ্ছে স্পেনের একটা রণতরীর বহর। বহর কি না, অনেকগুলো জাহাজের একটা সারি, জোটবদ্ধ একটা সারি। তো এইখানে যখন ইংল্যান্ডের সঙ্গে স্পেনের যুদ্ধ বাঁধল, তখন এই আর্মাডাকে প্রেরণ করা হয়েছিল।
এই যুদ্ধের এক পক্ষে ছিল ব্রিটিশ সাম্রাজ্য আর নেদারল্যান্ডস, আর অন্যদিকে ছিল স্পেন আর পর্তুগাল। আর এই যে আর্মাডা, এই যে রণতরীর বহর, এখানে ছিল 22টা যুদ্ধ জাহাজ আর 108টা অস্ত্র সজ্জিত বাণিজ্যিক জাহাজ। কিন্তু যুদ্ধে নেদারল্যান্ডস উপকূলে গ্রেট লাইন যে রণক্ষেত্র, সেখানে আর্মাডা ধ্বংস হয়। সমস্ত রণতরী ধ্বংস হয়নি, কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তার ফলে ফিলিপ তিনি খুব কেঁদেছিলেন। ফিলিপ হচ্ছে পঞ্চম চার্লস ও ইসাবেলার সন্তান, স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ। তিনি খুব কেঁদেছিলেন, কারণ তার এত দক্ষ একটা রণতরী, এত সুন্দর একটা রণতরী যার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। তাই মজুর প্রশ্ন করেছে, তো এই রণতরীর জন্য শুধু রাজা ফিলিপ কেঁদেছে, আর কেউ কাঁদেনি? যে এত সৈন্য সামন্ত তারা মারা গেল, তো তাদের আত্মীয় স্বজন, এমনকি স্পেন রাজ্যের যারা অধিবাসী, তাদের দেশ পরাজিত হলো, তো তারা কি কাঁদেনি? তাদের দুঃখ হয়নি? একা ফিলিপই কেঁদেছে? সেই জন্য মজুর প্রশ্ন করেছে যে আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক। দ্বিতীয় ফেডারিক ছিলেন জার্মানির প্রুশিয়ার রাজা। তিনি 46 বছর রাজত্ব করেছিলেন এবং তার যুদ্ধ কৌশল এত বুদ্ধিদীপ্ত ছিল যে তিনি টানা 7 বছর যুদ্ধ জয় করেছিলেন। 7 বছর যুদ্ধ করে জয়ী হয়েছিলেন এবং তার জ্ঞান ছিল অসাধারণ এবং তিনি শিল্পকর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন। সেই জন্য তাকে বলা হয় গ্রেট ফেডারিক। তো তিনি যে 7 বছরের যুদ্ধ করার পর তিনি ধর্মযুদ্ধ করেছিলেন, ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন। তো যে যুদ্ধটা তিনি জিতেছিলেন, তিনি কি একলাই জিতেছিলেন? তো তার সঙ্গে যে খ্রিস্টান ধর্ম, ক্যাথলিক সম্প্রদায়, তো তারা কি আনন্দিত হয়নি বা তাদের কি জয় হয়নি? তিনি কি একলাই জিতেছিলেন? একলা সে? পাতায় পাতায় জয়। আমরা যদি ইতিহাস বই খুলি তাহলে আমরা দেখব রাজা মহারাজাদের রাজমাহাত্ম্য, তারা কোন রাজ্য দখল করেছে, কোন রাজার সঙ্গে তাদের লড়াই হয়েছে, কাকে হারিয়েছে, তার বিবরণ। জয়োৎসবের ভোজ বানাতো কারা? যখন কোন রাজ্য জয় করত তখন নিশ্চয়ই বিজয় উৎসব পালন করা হতো। তো সেই সময় কারা খাবার দাবার বানাতো, তাদের কথা কি লেখা আছে ইতিহাস বইয়ে? 10 বছরে এক একজন মহামানব। তিনি একটা গাণিতিক হিসাব করেছেন লেখক। 10 বছর ছাড়া এক একজন মহামানব এখানে আসেন। মহামানব, মহান যে মানব, যারা তার কীর্তির দ্বারা বিখ্যাত হয়ে আছেন, আমাদের দেশের মঙ্গল করেছেন। কিন্তু এখানে লেখক ব্যঙ্গের স্বরে বলেছেন, সত্যি কি এই রাজা মহারাজারা আমাদের উপকার করেছে? এই প্রজাদের শোষণ করেই তো তাদের জীবিকা নির্বাহ হতো, এই প্রজাদের শোষণ করেই রাজত্ব চলতো। তাদের যে এত আড়ম্বর, এত বৈভব, সেটা কিভাবে হতো? এই প্রজারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, রাজস্ব দিয়ে তবেই তো তাদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন চলত। তাদের পিছনে ছিল প্রজাদের অবদান। কিন্তু প্রজারা থাকে অন্ধকারে, বিলাস ব্যবসনে সময় কাটায় রাজা মহারাজারা। এদের খরচ মেটাতো কে? সেটাই এবার মজুর প্রশ্ন করছে। এই যে রাজা মহারাজারা, এদের খরচটা মেটাতো কে? এই তো সাধারণ প্রজারা। তারা রাজস্ব দিলে তাতেই তো তাদের খরচ মিটত। কত সব খবর, কত সব প্রশ্ন। বলছে বিভিন্ন খবর ইতিহাসের পাতায় পাতায়
কোন দেশ কত সমৃদ্ধশালী, কোনটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হিসাবে জায়গা নিয়েছে, তার খবর ইতিহাস বই খুললে আমরা পাবো। কিন্তু তার পরেও কিছু প্রশ্ন থেকে যায়। এটার পিছনে অবদান সত্যিই কার? শুধুই কি রাজাদের? শ্রমজীবী মানুষের কোনো অবদান নেই? তাহলে তাদের কথা ইতিহাস বইয়ে লেখা নেই কেন? কেন তারা থাকবে অন্ধকারে? কেন তারা শোষিত হবে, বঞ্চিত হবে? এই প্রশ্নই রেখেছেন শ্রমজীবী মানুষ অর্থাৎ মজুরের জবানিতে স্বয়ং লেখক। এটাতেই কবিতাটির নামকরণের সার্থকতা।